এই হচ্ছে সেই নদী, যেই নদীতে উত্তরাখণ্ডের বানের সময় পুরো ভরে গেছিল। আর এই সেই সমস্ত পাহাড়গুলো দেখো, যার অপেক্ষায় আমরা 3 দিন ধরে বাড়ি থেকে বেরিয়ে বাইক চালাচ্ছি। ফাইনালি চললাম উপরের দিকে। হর হর মহাদেব। অনেকক্ষণ ধরে দেখছি এই রাস্তার বাঁ হাতে আর ডান হাতে প্রচুর পরিমাণে আম বিক্রি হচ্ছে। এবার বুঝতে পারলাম মেন উৎসটা, এই ভেতরে পুরো আম বাগান, সমস্ত আম গাছ সারি সারিভাবে রাখা, আর ব্যারিকেড দেওয়া আছে এখান থেকে যাতে কেউ ঢুকতে না পারে ভেতরে। সীতাপুরে ঢুকতে আর বেশি বাকি নেই, মোটামুটি 55 কিলোমিটার বাকি। আমরা হঠাৎ করে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, জিরা আলু, মিক্স ভেজ আর রুটি। ডিম্পি ওখানে বসেছে আর মোদকদা এখানে বসে। চলো শুরু করে দাও। আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে, তো যার জন্য একটু তাড়াহুড়ো করে খাবো, খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো খেয়ে নিই। গুড মর্নিং ফ্রম মোগলসরাই। এখন সময় হয়ে গেছে সকাল 3টে, ভোর 3টে। আমরা আবার রেডি হয়ে নিয়েছি। গতকালের রাইডটা ওরকম করে শেষ করলাম, তারপরে আমরা বারাণসী অবধি এলাম। বারাণসী অবধি আসার পরে ডিসাইড করলাম এত গরমে বাইক যেহেতু চালানো যাচ্ছে না, সেই জন্য আমরা আরও 100 কিলোমিটার মতো এগিয়ে মোগলসরাই থেকে কাজী সরাই অবধি এসে আমরা একটা হোটেল নিয়েছিলাম, ওম গেস্ট হাউস। সেখানে আমরা পুরো দিন ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি। রাতেও আমরা প্রায় রাত্রি 9:30 10টা অবধি আমরা শুয়েছিলাম। এখনও ডিম্পি শুয়ে রয়েছে, উঠতে পারেনি। এই হচ্ছে ঘরের টোটাল হাল। সুমনদা ঘুরে বেড়াচ্ছে। আর মেইন যে বিষয় সেটা হচ্ছে বাইরের অবস্থাটা দেখো। নিচে আমাদের বাইকগুলো পুরো ভিজছে আর কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। আমরা বেরোবো সেই টাইমে বৃষ্টিটা শুরু হয়েছে। যা কিছু করার নেই, এই বৃষ্টিতে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। রেন কভার আছে, রেন কভার পরে বৃষ্টিতে বেরিয়ে পড়ি। তো চলো আগে ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে অন হচ্ছে আবার ক্যামেরা। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। এই দেখো সুমেনদার গাড়ি রেডি হয়ে গেছে, ডিম্পি দাঁড়িয়ে রয়েছে, আর সুমেনদা রেডি হচ্ছে এখানে, আর আমার রুদ্র ফুললি রেডি। একটুখানি বৃষ্টির জন্য সমস্ত সেট আপগুলো চেঞ্জ করতে হলো। আর এই হোটেল ওম গেস্ট হাউস, আমরা এই হোটেলেই গতকাল ছিলাম। আর আজকের দিন বলা যাবে না, কারণ অলরেডি ভোর 4টে বেজে গেছে। আর এই দাদা পুরো রাত্রি না ঘুমিয়ে আমাদের জন্য ওয়েট করছে। অনেক ধন্যবাদ আপনাকে, সারা রাত্রির জেগে আপনি আমাকে সার্ভিস দিয়েছেন। তো চলো বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। ফাইনালি বেরিয়ে একটা লম্বা টান দেওয়ার সিদ্ধান্ত নিলাম এই বৃষ্টির মধ্যে। প্রায় 800 কিলোমিটার আমাদেরকে জার্নি করতে হবে। আমাদের কথা ছিল 2 ঘন্টা আরও আগে বেরোনোর, বাট হয়ে উঠলো না। হ্যাঁ, অবশেষে আমরা তলপা গুটিয়ে কোনো রকম বেরিয়ে পড়লাম, কারণ এরপরে লেট হলে ধারচুলা অবধি পৌঁছাতে আমাদের আরও লেট হয়ে যাবে। এমনি গুগল বাবা দেখাচ্ছে 9:30 বাজবে ধারচুলা ঢুকতে ঢুকতে, মানে রাত্রি 9:30। তো এখন বাজে হচ্ছে ভোর 4:40। তো আমরা আমাদের জার্নি শুরু করলাম। এবার জানি না কত দূর অবধি পৌঁছাতে পারবো, কারণ ডিম্পি এবং সৌমেনদার কাছে, দুজনের কাছেই এই রাইডটা হচ্ছে মানে এবার প্রথম। এত লং, এত বড় একটা ডেস্টিনেশনের রাইড এবার প্রথম। তো এই দুজনই খুব বাড়ি থেকে বেরোনোর সময় এনার্জেটিক ছিল, যার জন্য ঘুমটা ঠিকঠাক করেনি, যার জন্য গতকাল আমরা এগাতে পারতাম, আমরা আরও বেশি দূর অবধি এগাতে পারতাম, বাট এগোতে পারিনি। তো যাক, ঠিক আছে, ভালো করে রেস্ট নিয়ে আবার বেরোনো শুরু করলাম। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। এই মুহূর্তে আমরা রয়েছি কাজী সরাইতে। কাজী সরাই মোগলসরাই থেকে একটু এগিয়ে। এখান থেকে লখনৌর আলাদা রাস্তা আমরা ধরে নিয়েছিলাম এবং ওই রাস্তার ওপরেই একটা হোটেলে আমরা ছিলাম। তো এখান থেকে আমরা যাব হচ্ছে সুলতানপুর। সুলতানপুর থেকে যাব লখনৌ। সুলতানপুর থেকে লখনৌ মোটামুটি 237 কিলোমিটার রাস্তা। আর আমাদের কাজী সরাই থেকে মোটামুটি 275 কিলোমিটার রাস্তা। তো টোটালটা কভার করতে হবে, আর কোনো অপশান নেই। তো চলো এগিয়ে যাই, আর সমস্ত রকম তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তোমাদের প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা আমার ভিডিওটা এই বছর দেখছো, মানে 2025-এ দেখছো, তারা অবভিয়াসলি প্ল্যান একটা করতে পারো উত্তরাখণ্ড আদি কৈলাস আসার। এটা আমার রিকোয়েস্ট তোমাদেরকে, কারণ বাবার ভক্ত যারা আছে তারা যদি আদি কৈলাস না আসে তাহলে আর কি করলে জীবনে। 1160 টাকার পেট্রোল ভরে আমরা আবার বেরিয়ে পড়লাম।
হোটেল থেকে বেরিয়ে মোটামুটি 10 কিলোমিটার মতো এসছি, তাই প্রথমেই পেট্রোলটা রিফিল করে নিলাম। কারণ কালকে যেহেতু হোটেলে ছিলাম, বুঝে গেছিলাম যে আর আমরা এগোবো না, সেই জন্য পেট্রোল রিফিল করিনি। কারণ বাইরে এত গরম, দিনের বেলায় প্রায় 44-45 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, আর সেই টেম্পারেচারে পেট্রোলটা ভরে রেখে বেকার ক্ষতি করে কোনো লাভ নেই। সময় হয়ে গেছে এখন 5:03, আর ওয়েদারটা ঠিক এরকম, পুরো মেঘলা। গতকাল রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। রেনকোটের কভারের চেনটা খুলে দিলাম যাতে ঠান্ডাটা ডিরেক্ট লাগে, নইলে গরমে সাফোকেশন হবে। এবার আরেকটা কাজ বাকি আছে, সেটাকেও কমপ্লিট করব। পেট্রোল পাম্পে চেষ্টা করলাম, হলো না। সেটা হচ্ছে এয়ারটা চেক করাবো। সেই বাড়ি থেকে বেরিয়ে এয়ার প্রেশার চেক করেছি, তারপরে ভেবেছিলাম করব, বাট করা হয়নি। তো এয়ার প্রেশারটা একবার চেক করিয়ে নেব। এটা হচ্ছে সীতাপুর টোল প্লাজা। জাস্ট সীতাপুর টোল প্লাজা ক্রস করে আমরা সুলতানপুরের দিকে যাচ্ছি। এখন মোটামুটি লখনৌ অবধি আমাদের রাস্তা পুরো এরকমই থাকবে, তাই খুব ভালো ক্রুজ করা যাবে। যত বেলা বাড়বে তত গাড়ির প্রেশার বাড়বে, তাই যতটা প্রথমে কমপ্লিট করা যায় ততটাই ভালো আমাদের জন্য। কারণ প্যাসেঞ্জার ভেহিকেলগুলো রাস্তায় বেরিয়ে পড়লে খুব চাপ হয়ে যায়। অটো আর যে কোনো প্যাসেঞ্জার ভেহিকেল রাস্তায় যখন তখন কোনো মানুষ যদি হাত দেখায়, হুট করে দাঁড়িয়ে পড়ে। শুধু রাস্তায় বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে গেলেই হয় না, গাড়ির অনেক মেনটেনেন্স থাকে, আমাদের চলতে চলতে অনেক মেনটেন করতে হয়, সব কিছু সাথে করে নিয়ে চলতে হয়। যেমন হোটেল থেকে বেরোনোর পরে আমরা প্রায় এখনও 100 কিলোমিটার রান করে নিয়েছি, আর এই 100 কিলোমিটারের মধ্যে 3বার অ্যাটেম্প নিতে হলো। একবার ফুয়েল রিফিল করলাম, দ্বিতীয়বার এয়ার চেক করলাম, আর তৃতীয়বার একবার দাঁড়িয়েছিলাম রেন কভারটা খোলার জন্য, তখন দেখি হট করে চেনটা নক করছে। যাক, আবার চেনটাকে ঠিক করতে হলো। চেন লুপ দিলাম, চেন ক্লিনার দিয়ে চেনটাকে রেডি করে তারপরে আবার বেরালাম। এতক্ষণে মোদকদা অনেক দূর চলে গেছে, কারণ আমি ওকে দাঁড় করাইনি, কারণ আমি জানি মোদকদা এখন স্টার্ট করেছে মানে কন্টিনিউ রান করবে। তো মোদকদা এগিয়ে গেছে, চলো আমরাও এগিয়ে যাই। আমরা এই মুহূর্তে সুলতানপুর ক্রস করেছি। সুলতানপুর ক্রস করে আমরা অনেকটা এগিয়ে এসেছি। এদিকে রাস্তাঘাট যোগীজির জন্য খুবই দুর্দান্ত হয়ে গেছে, থ্যাঙ্কস টু যোগী মহারাজ। ওনার জন্যই আজকে রাস্তাঘাটগুলো এত সুন্দর হয়েছে। এবার তোমাদের বলি আজকের টোটাল রুটের সম্পর্কে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম উত্তরাখণ্ডের জন্য, উত্তরাখণ্ডে আদি কৈলাস যাত্রার জন্য। তো আদি কৈলাস যাওয়ার জন্য সবথেকে প্রথমে তোমাদেরকে পৌঁছাতে হবে উত্তরাখণ্ডের পিথাগড় ডিস্ট্রিক্টে ধারচুলাতে। তো হিল এরিয়ায় পৌঁছানোর জন্য একটু দিনের আলোতে রাইড করা বেটার হয়, বাট আমাদের জন্য মনে হয় দিনের আলো থাকবে না, আমরা ইভিনিং কিংবা রাত্রিরে গিয়ে ধারচুলাতে ঢুকবো। আমাদেরকে রাতেই রাইডটা করতে হবে। আর কলকাতা থেকে কিভাবে আসবে তার দুটো অপশান। যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে ধর্মশালা স্টেশনে। ইউপিগামী, দিল্লিগামী কোনো ট্রেন যেটা ধর্মশালার ওপর থেকেই যায়। ধর্মশালাতে নেমে ওখান থেকে বাই রোড জার্নি করে তোমাদেরকে উত্তরাখণ্ডের ধারচুলাতে পৌঁছাতে হবে। আর যদি বাই রোড আসো কলকাতা থেকে, তাহলে তোমাদের জন্য একটাই অপশান, বাইক নিয়ে আসো কিংবা গাড়ি নিয়ে। 1550 কিলোমিটার রাস্তা কলকাতা থেকে ধারচুলা। ধারচুলা যাওয়ার জন্য তোমাকে বারাণসী অবধি আসতে হবে। তোমরা চাইলে, যারা বাইকে আসছো তারা চাইলে বারাণসীতে একটা দিন স্টে করে যাও, তারপর বারাণসী থেকে রাইড শুরু করো, চলে যাও লখনৌ কিংবা টনকপুর। টনকপুর হচ্ছে ধারচুলার কানেক্টর, যেখানে ইউপি শেষ হয়ে উত্তরাখণ্ড শুরু হচ্ছে। তো টনকপুর পৌঁছাতে হবে। টনকপুর মোটামুটি লখনৌ থেকে 275-278 কিলোমিটার রাস্তা, আর টনকপুর থেকে তারপর 237 কিলোমিটার ধারচুলা পৌঁছাতে হবে। পুরোটাই পাহাড়ি রাস্তা। আমাদের আজকের জার্নি হচ্ছে টোটাল 806 কিলোমিটারের। 806 কিলোমিটারের মধ্যে আমরা অলরেডি 100 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি, আর এখনও 700 কিলোমিটার আমাদেরকে যেতে হবে অ্যাপ্রক্স। আর আমরা প্রত্যেক 150 কিলোমিটারে একটা করে হল্ট নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, একটু বডিটা রেস্ট হয়ে যাবে, গাড়ির ইঞ্জিনটা অবভিয়াসলি একটু শান্ত হয়ে যাবে এত হট টেম্পারেচারের মধ্যে। উত্তরাখণ্ড আসার বেশিরভাগ সময়টাই হচ্ছে গরমের সময়। তোমরা মার্চ এপ্রিল থেকে উত্তরাখণ্ডে যাত্রা শুরু করতে পারো, অথবা মে মাস থেকে তোমরা উত্তরাখণ্ডে যাত্রা শুরু করতে পারো অফিসিয়ালি, কারণ তার আগে অবধি পুরো জায়গাটাই বরফ দিয়ে ঢাকা থাকে। যারা ট্রেনে কিংবা বাসে করে আসবে তাদের জন্য ধারচুলা অবধি পৌঁছে ওখান থেকে 4x4 গাড়ি হায়ার করে নিতে হবে। আর যারা বাইকে আসছো তাদের কাছে তো বাইকটাই সব থেকে বড় সম্বল, ওটা ছাড়া আর কিছু লাগবে না।
পারমিট বানানোর জন্য নাম্বার আমি আমার পরের ভিডিওতে দিয়ে দেব। যে আমার পারমিট বানিয়ে দিয়েছে, যে আমাকে সমস্ত গাইড করেছে, তার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা পেয়ে যাবে। যেহেতু আমরা দুদিন খুব কষ্টের মধ্যে আসা যাওয়া করেছি, কারণ ডিম্পিও অতটা ক্যাপেবল ছিল না এই রাইডটার জন্য, কিন্তু ওর ইচ্ছা ছিল পাহাড়ে যাবে। তো সেই জন্য একটু ওর জন্য গরমের প্রবলেম, আর স্পেশালি সুমনদার কাছে এটা ফার্স্ট টাইম এত লং রাইড। নর্থ বেঙ্গলের রাইডটা সবার কাছেই সম্ভব, কারণ একটা সিঙ্গেল ডে 550 কিলোমিটার শিলিগুড়ি পৌঁছে গেলেই পাহাড়ে চলে যাওয়া যায়। বাট হিমাচলে কিংবা উত্তরাখণ্ডে যেতে গেলে মোটামুটি 2 থেকে 3 দিন তোমাদেরকে নর্মাল রাস্তাতে রাইড করতে হবে, পার ডে 700 কিলোমিটার চালাতেই হবে, তবে তুমি পৌঁছাতে পারবে। তো প্রথম দিনের অ্যাটেম্পটে আমরা 300 কিলোমিটারের বেশি নিতে পারিনি, কারণ যেহেতু সবাই উইক হয়ে পড়েছিল, দুপুরের এত গরম ছিল, যার জন্য আমরা ঝাড়খণ্ডের এন্ড লোকেশানে গিয়ে আমরা একটা হোটেল নিয়েছিলাম। আর সেম হয়েছিল গতকালও আমরা দুপুর অবধি গাড়ি চালানোর পরে এতটা গরম, যার জন্য আমরা বারাণসী ক্রস করে মোগলসরাই থেকে কাজিসারাইয়ের দিকে এসে আমরা একটা হোটেল নিয়ে থেকে গেছিলাম। আর আজ সকালে আমরা কাজিসারাই থেকে আমাদের যাত্রা আবার স্টার্ট করলাম। প্রায় অনেকক্ষণ রাইড করার পরে আমরা দাঁড়িয়েছি, এই যে সুমনদা আগে থেকে এসে দাঁড়িয়েছিল। তো এমন একটা দোকানের সামনে দাঁড়িয়েছি যেখানে এখনও গ্যাস আসেনি বলে চা খাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমাদের কিচেন বেরিয়ে পড়েছে। ওই যে রাধুনি বসে আছে ওখানে, কফি হয়ে গেছে অলরেডি, এবার ওর জন্য দুধ কফিটা তৈরি হচ্ছে। ওটা হয়ে গেলে ওটা খেয়ে দিয়ে তারপরে আবার আমরা বেরোবো। এই হচ্ছে আমার কফি। বাড়ি থেকে বেরোনোর পর 3 দিন পর এটা দরকার ছিল প্রথম দিন থেকেই। সেই এনার্জি। ছোট্ট করে একটা ব্রেক নিতে গিয়ে প্রায় 45 মিনিট মতো টাইম আমরা স্পেন্ড করে ফেলেছি। সময় হচ্ছে এখন 7:44। আমরা আবারও বেরিয়ে পড়লাম। এবার আর কোথাও দাঁড়ানো নেই, ডিরেক্ট লখনৌতে গিয়ে দাঁড়াবো। লখনৌ এখান থেকে মোটামুটি 112-115 কিলোমিটার রাস্তা আমরা কন্টিনিউ করে নেব। লখনৌতে গিয়ে দাঁড়াবো, সুমনদা একটু ফ্রেশ হবে বললো লখনৌতে গিয়ে, দেন ওখান থেকে আমরা চলে যাব টনকপুর। তো চলো শুরু করলাম এবার ধানকাপুরা থেকে। ধানকাপুরা হচ্ছে ইউপিরই একটা লোকেশন, যেটা বারাণসী লখনৌ বাইপাসের ওপরেই পড়ে। আর ওখানেই আমরা বসে চা বানিয়ে খেলাম, খেয়ে দিয়ে আবার বেরোলাম। এবার আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, কারণ যেহেতু 8টা বাজতে যায়, তারপরে 9টা, তারপরে 10টা, যত টাইমিংটা বাড়বে তত টেম্পারেচারও আস্তে আস্তে বেড়ে যাবে। এখানকার মানুষজন এতটা ভালো, মানে বলে বোঝানো যাবে না। মানে আমাদের সাথে দেখা হয়েছে বলে কন্টিনিউ গল্প করছে, আর যা যা লাগলো, উনি যে ওনার দোকানের 2টো লোক চা খেলো না, সেটা নিয়ে ওনার কোনো রাগ নেই। উনি আর উল্টে সব কিছু অ্যারেঞ্জ করে দিল, জল টল সব কিছু অ্যারেঞ্জ করে দিল। মোদকদা আজকে পুরো ফর্মে রয়েছে, খালি মোদকদাকে 1 কাপ ব্ল্যাক কফি খাইয়ে দিলাম, মোদকদা পুরো রেডি। লখনৌ থেকে আমি ওই বাইকটা চালাবো, আর মোদকদাকে আমার গাড়িটা দেবো চালানোর জন্য। এটা হচ্ছে রামপুর হনুমানগঞ্জ। এইটা পুরোটাই জঙ্গল এরিয়া, প্রায় 4 কিলোমিটার মতো এই ফরেস্ট এরিয়াটার মধ্যে দিয়ে আমরা যাব। দুদিকে জঙ্গল, এদিকে ঘন জঙ্গল, আর এদিকে কিছু বাড়ি ঘরদোর দেখতে পাচ্ছ, খোলা মাঠ। এরপর গিয়ে আবার আমরা হাইওয়েতে মিশবো, NH 731। তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই, অযোধ্যা রাম মন্দির আমাদের এই রাস্তাতেই পড়ে, কিন্তু যারা যারা জানো না এই ইনফরমেশানটা তাদের জন্য। বারাণসী টু লখনৌ যে এক্সপ্রেস ওয়েটা রয়েছে সেটা হচ্ছে এটা। আর এই মুহূর্তে আমরা যে লোকেশনটা রয়েছি, এখান থেকে 65 কিলোমিটার রাস্তা হচ্ছে অযোধ্যা রাম মন্দির। রাম মন্দিরের রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাবে, আর আমরা সোজা চলে যাব লখনৌর দিকে। আমাদের আইটিনারিতে আমরা অ্যাড করতে চলেছি, বাট যদি পসিবল হয় তবেই আমরা এটা করব, কি রাম মন্দিরটা আমরা যাওয়ার পথে ঘুরে যাব। কারণ ডিম্পি সচরাচর এতটা ডিস্টেন্সে কখনোই আসার সুযোগ পায় না। আমি যদিও আসতে পারি, তাই ডিম্পির জন্যই প্ল্যানটা করছি। তো দেখা যাক ওদিকে কি হয়, আদি কৈলাসে আমাদের দর্শনের কি হয়, তার উপর বেস করে আমরা টাইম শিডিউল চেক করে তারপরে আমরা এটাকে অ্যাড করব।
অনেকক্ষণ তোমাদের মধ্যে বকবক করিনি, তাই আবার চলে এলাম। আর মাত্র 25 কিলোমিটার বাকি আছে লখনৌ। মাঝখানে দুবার দাঁড়ালাম। আমি যেহেতু এয়ার সিটটা খুলে দিয়েছি তাই পাটা ধরে নিচ্ছিল। দুদিন একটানা এয়ার সিটের মধ্যে বসে চালিয়েছি, তাই পাটা ধরছিল খুলে দেওয়া মাত্রই। তাই একটু দাঁড়িয়েছিলাম, আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। লখনৌ গিয়ে দাঁড়াবো। এখন যেহেতু টাইম হয়ে গেছে 9:32, তাই মানে অফিস টাইমটা শুরু হয়ে গেছে। আজ মঙ্গলবার, আর অফিস টাইম শুরু হয়ে গেছে বলে একটু আস্তে আস্তে জ্যামজট বেড়ে গেছে। এই যে উপরে লেখা, ওয়েলকাম টু লখনৌ সিটি। দিব্যি, ফাইনালি তুমি লখনৌ পৌঁছেই গেলে। এই যে কি লেখা আছে, সোজা হচ্ছে লখনৌ সিটি। আমরা লখনৌ সিটির মোড় থেকে ডান দিকে ঘুরে যাব, ব্রিজে উঠবো, আর বাঁ দিকের রাস্তাটা চলে গেছে লখনৌ এয়ারপোর্টের দিক। এই জামটা কাটাতেই তো 1 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। মোদকদাও এখনো এসে পৌঁছায়নি। সবাই এখানে তাড়াহুড়োর মধ্যে রয়েছে। এই সোজা চলে গেল ভেতরে লখনৌ মেন সিটি। আর এই ব্রিজের রাস্তাটা, এই ব্রিজটা জাস্ট ক্রস করে আমরা ডান দিকে ঘুরবো। আমরা উঠে যাব NH 731-এ। এই NH 731 নিয়ে নিলাম। এই রাস্তা সোজা কানেক্ট করছে টনকপুর। আর মাত্র রাস্তা বাকি আছে 536 কিলোমিটার। মাত্র 536 কিলোমিটার বাকি আছে আমাদের জন্য। এইবারের রাস্তাটা আরও চমৎকার হতে চলেছে। দেখো কি সুন্দর রাস্তা, এটাতেও আমরা চালিয়ে মজা পাবো। রাস্তাগুলো খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো, আর খুব সুন্দর রাস্তা। বাট এখানে গাড়ির সংখ্যা আরও বেশি। আমি জানি না গাড়ির সংখ্যা কত দূর অবধি এতটা বেশি, কিন্তু কোনো সিগন্যাল দেওয়া নেই, কোনো ইন্ডিকেটার দেওয়া নেই। খুব বাজেভাবে এখানকার লোকজন গাড়ি চালায়। হট করে একজন লেন চেঞ্জ করে নিল, হট করে বাইকগুলো দাঁড়িয়ে গেল, এ দেখো হট করে চলে গেল। কোনো ব্যাপার না এদের কাছে, আর লাগলেই হবে আমাদের দোষ। আমার ডান দিকের রাস্তাটা চলে গেছে অযোধ্যা রাম মন্দিরের দিকে, আর এই আমরা বাঁ দিকের রাস্তা ধরবো টনকপুরের জন্য। চলো বাঁ দিকে। বাবা, এখানে কি ট্রাফিক! আমাদের লোকালেও এত ট্রাফিক হয় না, এখানে যা ট্রাফিক। এখানকার লোক হর্ন বাজানো পছন্দ করে না একদম। সবাই মনে হয় গাড়ি থেকে হর্নগুলোকে খুলে রেখেছে, একদম গায়ের উপর দিয়ে উঠে চলে যাবে, কিন্তু হর্ন বাজাবে না। সীতাপুরে ঢুকতে আর বেশি বাকি নেই, মোটামুটি 55 কিলোমিটার বাকি। আমরা হঠাৎ করে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, জিরা আলু, মিক্স ভেজ আর রুটি। ডিমটি ওখানে বসেছে, আর মোদকদা এখানে বসে। চলো শুরু করে দাও। আমাদের এখনও অনেকটা রাস্তা যেতে হবে, তো যার জন্য একটু তাড়াহুড়ো করে খাবো, খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার এই NH 30 ধরে এগিয়ে চললাম ধারচুলার দিকে। এখান থেকে সীতাপুর হয়ে তারপরে আমরা যাব টনকপুর, যেরকমটা তোমাদের প্রথমে বলেছিলাম, মানে সকালবেলাতে। তো টনকপুর থেকে শুরু হবে পাহাড়ি রাস্তা, পাহাড়ে আমরা ওঠা স্টার্ট করব। এখান থেকে টনকপুরের ডিস্টেন্স হচ্ছে 256 কিলোমিটার, আর এখান থেকে ডিরেক্ট ধারচুলা হচ্ছে 493, 493 কিলোমিটার। তো আমরা টোটালটা কভার করে নেব আশা করছি। এবার জানি না কতক্ষণ কি টাইম লাগবে। টোটাল টাইম দেখাচ্ছে 11 ঘন্টা 18 মিনিট, আর সময় হয়ে গেছে এখন 12টা 45। তো দেখা যাক কি হয়। তো চলো এগিয়ে যাই। আর আরেকটা জিনিস বলি, টনকপুর থেকে ধারচুলা হচ্ছে 237 কিলোমিটার।
যেই রাস্তাটা আমার কাছে খুব বড় একটা কোশ্চেন মার্কের বিষয়, কারণ যেহেতু টনকপুর থেকে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, আমি গুগল ম্যাপে যা দেখলাম আর কি, তো সেই অনুযায়ী পাহাড়ি রাস্তায় আমি আর 80-100-তে গাড়ি চালাতে পারবো না। তো সেক্ষেত্রে কখন কিভাবে কি স্পিডে গাড়িটা চালাতে হবে সেটা ভেবেই আমার টেনশন লাগছে, কারণ টার্গেট নিয়েছি আজ ধারচুলা পৌঁছাবই, কারণ আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। ধারচুলা না পৌঁছালে ঠান্ডাটা উপভোগ করতে পারবো না। তো চলো দেখা যাক কী হতে থাকে। অনেকক্ষণ ধরে দেখছি এই রাস্তার বাঁ হাতে আর ডান হাতে প্রচুর পরিমাণে আম বিক্রি হচ্ছে। এবার বুঝতে পারলাম মেন উৎসটা, এই ভেতরে পুরো আম বাগান, সমস্ত আম গাছ সারি সারিভাবে রাখা, আর ব্যারিকেড দেওয়া আছে এখান থেকে যাতে কেউ ঢুকতে না পারে ভেতর। রামায়ণের মাতা সীতার নাম অনুসারে সীতাপুরের নামকরণ করা হয়েছিল, আর সেই সীতাপুরকে বাঁদিকে রেখে আমরা আরও ভেতর দিকে চলে এলাম লক্ষ্মীপুরের দিকে। লক্ষ্মীপুর থেকেই রাস্তাটা চলে গেছে টনকপুরের দিকে, আর এখান থেকে 300 মিটার যাওয়ার পরে রাস্তাটা বাঁদিকে ঘুরবে, আমরা টনকপুরের রাস্তাটা ধরবো। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 1:30, আর জাস্ট আমি ফুয়েল রিফিল করলাম সেই সকালবেলা, মানে ভোরবেলা যখন বেরিয়েছিলাম তখন ফুয়েল রিফিল করেছিলাম 1160 টাকা, আর এখন রিফিল করলাম 1177 টাকা। এখানে তেলের দামটা অনেকটা সস্তা, 95.89 রুপিস পার লিটার বিক্রি হচ্ছে পেট্রোল পাম্পে, তো ওটাই আমি নিয়ে নিলাম। যত দুপুর বাড়ছে গরমটাও বাড়ছে, বাট সেই লেভেলের গরমটা নেই যেটা আমাদের বারাণসীর দিকে কিংবা বিহারের দিকে ছিল। মানে ওই গরমে তো বাইকটা চালানোই যাচ্ছিল না, যাক এই গরমে বাইকটা অ্যাটলিস্ট চালানো যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক কি দাঁড়ালে একটু ঘাম হচ্ছে, বাট যখনই আবার বাইকটা রান করছি তখন আর ঘামটাম হচ্ছে না, তো সেই জন্য বাইকের সিট থেকে চট করে নামছি না। এ দেখো, দেখেছো, এগুলো হচ্ছে ইউপির লোকজন, একদমই ভালো না, সব অসুস্থ মাথার লোক এরা। কত প্রশ্ন, এখানকার মানুষজন এখনও জানেই না যে অনেক মানুষ এখন মোটো ব্লগিং করে বেড়ায়, অনেক মানুষ এখন বাইক নিয়ে শুধু ঘুরে বেড়ায়, দেখে বিভিন্ন রকমের প্রশ্ন করছে, আমরা তাদের উত্তর দিচ্ছি। এখানকার ইট ভাটাগুলো দেখো, বাহ। ইউপিতে অনেক দিন পর এলাম, আগেরবার ইউপি হয়ে আমি লাদাখ গেছিলাম, মানে 2024-এ। 2025-এ ইউপির একদম ভেতরটা মানে বেস এরিয়াটাতে ঢুকলাম, ঢুকে যা বুঝলাম এখানকার বাইকাররা, মানে এখানকার যারা জনবসতি যারা মানুষজন রয়েছে তারা বাইক চালায় কিভাবে শুনলে অবাক হয়ে যাবে। তারা বাইক চালায় হাতে হেলমেট নিয়ে, তবু হেলমেটটা মাথায় পরা যাবে না, এরকমই ব্যাপার। আর ওয়েদার সম্পর্কে তোমাদের বলি, মোটামুটি 38-39 টেম্পারেচার হয়ে রয়েছে, বাট গরমটা ফিল করা যাচ্ছে না, কারণ হিউমিডিটিটা অনেক কম আছে। টাইম হয়ে গেছে প্রায় 2:20, আর সূর্য ঠিক এখন আমার মাথার ওপরে উঁকি মারছে, বিভৎস একটা অবস্থা তৈরি হয়ে রয়েছে। গাছপালাগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে পাহাড় শুরু হতে চলেছে। রাস্তা পাস্তা বন্ধ করে কাজ হচ্ছে, কোনো অ্যারো ফ্যারো দেওয়া নেই, কোথা দিয়ে যাবো? ওরে বাবা রে, কি বড় ব্রিজ, রেলগেট পড়ে আছে, পুরো জঙ্গল, তার মধ্যে দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে, নিচ থেকে রেলটা পাস হবে। তাই দুদুয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে জাস্ট এন্ট্রি নিয়ে নিলাম, আর দেখো আমার ডান দিক আর বাঁ দিকে পুরো ঘন জঙ্গল, আর তার মধ্যে দিয়ে রাস্তা। জাস্ট চেকপোস্টটা ক্রস করলাম আর ক্যামেরাটা অন করেছি, সামনের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। জঙ্গলে ঢোকা মাত্রই ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, রোদ্দুর আছে কিন্তু একটা ঠান্ডা হাওয়া কন্টিনিউ আমার গায়ে লাগছে। ঘামের কথা বলতে বলতে তো সুন্দর একটা ছাওয়াযুক্ত রাস্তা পেয়েছি, সেই লেভেলের এসি চলছে এই রাস্তাটায়, আর আমরাও মোটামুটি 80 থেকে 100-তে গাড়িটাকে টানছি। কলকাতা থেকে এই অবধি, মানে এই পিল্লিভিত অবধি আসা অবধি রুদ্র যা সার্ভিস দিয়েছে অসাধারণ। খালি দুবার মাঝখানে ডিস্টার্ব হয়েছে, এক হচ্ছে চেন আর এক হচ্ছে ব্রেক প্যাড। কোনো জানি না কোনো কারণবশত কোনো একটা আওয়াজ হচ্ছিল ব্রেক প্যাড, রেয়ার ব্রেক প্যাড থেকে, যাক এখন আর হচ্ছে না। আমি ধারচুলা পৌঁছে গিয়ে তারপরে ওর একটুখানি টুকটাক ম্যানুয়াল সার্ভিস করব, তারপরে আমরা গুঞ্জির দিকে যাব। এই হচ্ছে পিল্লিভিত টাইগার রিজার্ভ ফরেস্ট, যেখানে বাঘ, বাঁদর, হনুমান, সাপ সবই আছে। আমাদেরকে এটার মধ্যে দিয়ে যেতে হবে। এই রাস্তাতে আমাদের কিলোমিটার মানে স্পিডটা খুবই কম থাকবে, 30 কিলোমিটার পার আওয়ারের স্পিডে যেতে বলেছে।
আর এই স্টার্ট হলো জাস্ট গেটটা, এটা পুলিশ চৌকি। এই হচ্ছে জঙ্গলের সূচনা, এটা পুরোটা জঙ্গল। আর এখানে অনেক ফার্ম হাউস রয়েছে, তোমরা যদি চাও পিল্লিবিতে থাকতেই পারো। এখানে এসে যোগাযোগ করলে তোমরা এখানে থাকতে পারবে। আচ্ছা, এগুলো এখনও তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, এগুলো তৈরি হয়ে গেলে তারপর থাকতে পারবে। খুব গভীর ঘন জঙ্গল, কি দুর্ধর্ষ লাগছে, কত উঁচু উঁচু গাছ, মাঝখান থেকে আকাশটা দেখা যাচ্ছে, আর তার মাঝখানে রাস্তা, একটা সমান্তরাল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটাতে গাড়ি থেকে নামা বারণ আছে, কারণ এটা পুরোপুরি বাঘের এরিয়া। যত এগিয়ে যাচ্ছি সামনের দিকে তত জঙ্গলটা আরও গভীর হয়ে যাচ্ছে। এখানে নাকি ভাল্লুকও আছে, পোস্টার তো দেওয়া রয়েছে কিন্তু দেখতে তো পেলাম না কিছুই, না বাঘ না ভাল্লুক, কিচ্ছু না। আমাদের কপালটা একমাত্র চিড়িয়াখানাতেই বন্ধ, চিড়িয়াখানা গেলে একদম নিশ্চিত দেখতেই পাবো, এছাড়া আর কোথাও দেখা যায় না। যাক, জঙ্গলটা শেষ হয়ে গেল, পিল্লিবিতের টাইগার রিজার্ভ ফরেস্টটা শেষ হয়ে গেল। এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, খাতিমার দিকে চলে গেলাম। খাতিমা থেকে আমরা টনকপুর চলে যাব। খাতিমা থেকে টনকপুর হচ্ছে 20 কিলোমিটার রাস্তা, মানে জাস্ট খাতিমায় আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এবার এখান থেকে টনকপুর 20 কিলোমিটার। ফাইনালি আমরা উত্তরাখণ্ডে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করা মাত্রই এত সুন্দর একটা মন্দির আমার সামনে। এটা মহাকালেশ্বর মন্দির নামে পরিচিত, শ্রী মহাকালেশ্বর মন্দির লেখা রয়েছে, জয় শ্রী মহাকাল। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই লোকেশন। এই যে লোকেশনটা সামনে দেখছো, এখান থেকে শুরু হচ্ছে পাহাড়, মানে জাস্ট 2 কিলোমিটার পরের থেকে পাহাড়ে আমরা উঠে পড়বো। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এখানে আমরা সমস্ত গাড়িগুলো রেখে এখান থেকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম। এখন আর চা খেলাম না, কোল্ড ড্রিঙ্কস খেলাম, কলা খেলাম। আর একটা ভালো ফল দেখাই তোমাদেরকে, এই ফলটা দেখো, এত ছোট ছোট। এটা হচ্ছে আমরা যে বিরিয়ানিতে আলু বোখরা ইউজ করি সেটারই কাঁচা এটা। তো এটাকে শুকিয়ে খেজুরের মতো ওটাকে রেডি করে তারপর বিরিয়ানিতে দেওয়া হয় শুকনো করে, তো ওটা তখন আবার আলাদা টেস্ট হয়, এটার একটা আলাদা টেস্ট। তো আমরা যাওয়ার সময় নিয়ে যাব, এখন আর নিলাম না। তো চলো এবার রেডি হয়ে আমরা বেরিয়ে যতটা পারি এগিয়ে যাই, কারণ আমরাও জানি ধারচুলা অবধি যাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ এখান থেকে ধারচুলার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 237 কিলোমিটার, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা লাগবে আমাদের জন্য। তো সেটা কভার না করে ওটা বেস্ট হবে কি একটু আগে আমরা স্টে করে যাই, কালকে আর্লি মর্নিং বেরিয়ে যাব, ওটা বেটার হবে। তো চলো সেটাই করি। তো এবার মোটো ব্লগিংয়ে আসছি, চলো। এতক্ষণ অবধি যা দেখেছো সেগুলো ছিল অজুহাত, আর এখন হচ্ছে শুরু আমাদের মেন বাস্তবতা। সামনে রয়েছে লোহাঘাট, বাস্তিয়া রয়েছে, বাস্তিয়ার পরে রয়েছে লোহাঘাট, লোহাঘাট থেকে শুরু হবে পাহাড়ে ওঠা, আর সেটার জন্যই আমি ওয়েট করছি। তাই চলো একটু টেনে চালাই, পৌঁছাতে হবে। এই হচ্ছে সেই নদী, যেই নদীতে উত্তরাখণ্ডের বানের সময় পুরো ভরে গেছিল, আর এই সেই সমস্ত পাহাড়গুলো দেখো, যার অপেক্ষায় আমরা 3 দিন ধরে বাড়ি থেকে বেরিয়ে বাইক চালাচ্ছি। ফাইনালি চললাম উপরের দিকে, হর হর মহাদেব। বাজি লড়েছিলাম আমরা, বাজিটা মানে একদম কনফার্ম করেই ছাড়লাম। আমরা একদম সমতল থেকে পাহাড়ে একদিনেই উঠে পড়লাম, প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য। মোটামুটি 3 থেকে 4 দিন আমরা এখন এই পাহাড়ের ঠান্ডাটাকে ভালো করে এনজয় করব বিভিন্ন রকমভাবে। মানে যত উপরে যাব তত ঠান্ডাটা বাড়বে, বরফ পাবো, আর এটাই হচ্ছে মেন অ্যাচিভমেন্ট ডিম্পির জন্য। কারণ ডিম্পি এর আগে কখনো সামনে থেকে বরফ দেখেনি কিংবা স্নো কেভ দেখেনি, তো সেটার জন্যই মেন টার্গেট। ওদিকের পাহাড়গুলোতে পুরো কুয়াশায় ভরে গেছে, আর সময় হয়েছে এখন 7:30। আমরা এখনও টুকটুক করে এগিয়ে যাচ্ছি। 237 থেকে 214-তে নেমেছে, এটাকে মোটামুটি 190 180-তে রেখে তারপরে আমরা চেক ইন করবো। আর দেখা যাক কতটা দূরে গিয়ে আমরা হোমস্টে পাই, সেটাও একটা ম্যাটার। প্রায় অনেকক্ষণ ঘোরার পরে একটা মানে রাত্রির 11টার সময় একটা হোটেলে এসে আমরা উঠেছি। বাইরের ভিউগুলো তোমাদেরকে কালকে দেখাবো। এই হচ্ছে সেই হোটেল যেখানে আমি, সুমনদা, ডিম্পি আমরা সব একই রুমের মধ্যে রয়েছি, আর ডিনার করছি। ডাল মাখানি, ভাত আর ডিম ফ্রাই, সাথে পেঁয়াজ আছে আর আমের আচার আছে। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো,
কালকে অনেক ভোরে উঠবো, কালকে আমরা ধারচুলার জন্য বেরোবো, ধারচুলা থেকে আবার আমরা গুঞ্জি চলে যাব। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে।